বিধি তুমি বলে দাও, আমি কি ডায়েট করব না বিরিয়ানি খেয়ে জীবন কাটাবো? এর বেস্ট পার্টটা কি ছিল শুটিং এ? যে হোয়াট এভার হ্যাপেন্স দ্য শো মাস্ট গো অন। বুঝবা না বুঝবা কাল ঝাল খেলা। ঝাল খেলেই লাল, আজ বুঝবা না বুঝবা কাল। সবাইকে ঈদ মোবারক। ঈদ উপলক্ষে কালের কণ্ঠের বিশেষ আয়োজন কালের ঈদ আড্ডায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শালীন। আর আজকের এই ঈদ আড্ডায় আমার সাথে যোগ দিয়েছেন এই সময়ের জনপ্রিয় মুখ, গুড লুকিং ও হ্যান্ডসাম অভিনেতা আরিফিন জিলানী। ভাইয়া ঈদ মোবারক। ঈদ মুবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, গ্রেট। ঈদ কেমন কাটছে? ফ্যান্টাস্টিক। আমার তো একটা সিনেমা রিলিজ হলো, একটা ওয়েব সিরিজ রিলিজ হলো, আর একটা ওয়েব সিরিজ হবে 2 দিন পর। সো আই এম ফিলিং গ্রেট। তারপর ঈদে কি কি করলেন সেটা একটু বলেন। ঈদে আর কি করলাম, এই ঘোরাফেরা করলাম, ফ্যামিলিকে একটু সময় দিলাম, একটু হালকা পাতলা প্রমোশনে গেলাম। পুরো 1 মাস রোজার মধ্যে একটু ডায়েটের মধ্যে ছিলাম, কোনো উল্টাপাল্টা কিছু খাই নাই। সো ঈদের দিন ভরপুর উল্টাপাল্টা খাইলাম, মনে মনে যা ইচ্ছা ছিল যেটাই 1 মাস ধরে খাই নাই সব খাইলাম। সো একটু ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু কাজগুলার প্রমোশন পারপাসে এবার ঘুরতে যাইনি, কয়েকদিন পর যাব। আচ্ছা, আর ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদ পার্থক্যটা কি? ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদের পার্থক্যটা হলো, ছোটবেলার ঈদটা খুব টাচি ছিল। হ্যাঁ, এই যখন আমরা ছোট ছিলাম ওই সময় ঈদে ঈদ কার্ড দেয়া, আদান প্রদান করা, মাঝে মধ্যে আমরা ঈদ কার্ড কিনতামও না, নিজে বাসায় কেটে কেটে বানাইতাম এবং যাকে দিতাম তার জন্য মেসেজ যেটা ছিল সেটাও পার্সোনালাইজ ছিল। এখনকার মতো না যে ঈদ মুবারক, মে গড ব্লেস ইউ উইথ এভরিথিং ইন ইউর লাইফ, এটা একই মেসেজ একসাথে 40 জনকে পাঠাইতাম না। যাকে যাকে কার্ড দিতাম সবার জন্য তাদের ইন্ডিভিজুয়াল, তাদের জন্যই পার্সোনালাইজ মেসেজ ছিল। সো ব্যাপারগুলো অনেক ইমোশনাল ছিল। তারপর আমরা বন্ধু বান্ধব মিলে ঈদের কয়েকদিন আগের থেকে পাড়ায় ছোট ছোট দোকান করে আমরা কার্টার বিক্রি করতাম। সো হ্যাঁ, মজা ছিল। আর সালামির ব্যাপারটা? সালামির ব্যাপারটা তখন অনেক ভালো ছিল, কারণ তখন বেশি পাইতাম। এখন সালামির ব্যাপারটা খারাপ হয়ে গেছে, কারণ বেশি দিতে হয় পাওয়ার থেকে, এখন তার পাই না, দিতে লাগতেছে। আচ্ছা, এখন শুনবো হচ্ছে বিয়ের আগের ঈদ আর বিয়ের পরের ঈদের মধ্যে পার্থক্যটা কি? বিয়ের আগের ঈদে হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে প্রচুর সময় দিতে পারতাম। চাঁদ রাত থেকে শুরু করে ঈদের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দিন পর্যন্ত বন্ধু বান্ধবের সাথে ঘুরতে পারতাম, আনন্দ করতে পারতাম। আর এখন হচ্ছে গিয়ে আনন্দ করতে পারি বউয়ের সাথে আর কি। ও আচ্ছা, বন্ধু বান্ধবের সাথে হয়তো সেটা একদিন হয়ে গেছে, কাজ বন্ধু বান্ধব বিবাহিত, যারা যারা বিয়ে করছে, সো তারাও তাদের নিজেদের ফ্যামিলি নিয়ে বিজি। সো লাইফটা তো আসলে এরকমই, এক একটা টাইমে মানুষের এক একটা ট্রানজিশন যায়। সো হ্যাঁ, আই এম এনজয়িং দিস ট্রানজিশন অ্যাজ ওয়েল। ওকে, একটু কি মিস করা হয় বন্ধুদের, যে না আগে তো বন্ধুদের সাথে একটু বের হতাম? না, অবশ্যই মিস করা হয়, ওরাও তো বাইরে হইতে পারে না, কি করার, আর মেনে নিতে হবে। তারই সহধর্মিনী আমাদের কণ্ঠশিল্পী ঐশী। তো ভাইয়া কেমন লাগে, আপু কি গান টান শোনায়? হ্যাঁ, প্রতিনিয়ত। ঈদের সবাই ঈদ হলে কি এই যে ওমর রমজানের রোজা শেষে এই গানটা না, শোনায়? আসলে জোকস অ্যাপার্ট, ও হচ্ছে যখন কোনো গান করে দেখা যায় যে ওইটা আমাকে ওটা নিজের কিছু যদি আমার কোনো ওভারভিউ থাকে সেটা জিজ্ঞেস করে, বলে কেমন হইলো, এবং ও তো রেওয়াজ করেই বাসায়, লাইক সপ্তাহে মোটামুটি 3 দিন 4 দিন ওর মোটামুটি রেওয়াজ করে। সো হ্যাঁ, ও যখন কোনো গান তোলে সেটা বাসায় প্র্যাকটিস করে, সো এমনিই শোনা হয়। বিয়ের পর এটা কততম ঈদ? বিয়ের পরে এটা হচ্ছে রিলেশনশিপ সহ। হ্যাঁ, দুটোই বলে, রিলেশনশিপ সহ কত আর রিলেশনশিপ সহ এটা হচ্ছে 4 নাম্বার ঈদ। 4 নাম্বার রিলেশনশিপ সহ, আচ্ছা, অ্যালং উইথ দ্য ম্যারেজ। আচ্ছা। আর যদি আমি ইয়াটা বাদ দিই, রিলেশনশিপ বাদ দিই, তাহলে 2 নাম্বার ঈদ শেষ, এটা 3 নাম্বার ঈদ পড়বে। ঠিক বলছেন কিনা আপুর কাছ থেকে কিন্তু জেনে নিব। আপু কিন্তু আমাদের সাথে আছেন আজকে, উনি ব্যাক ক্যামেরায় আছেন। আচ্ছা, এরপর একটু জানতে চাইবো যে আপু যেহেতু বলছিলেন যে উনি রেওয়াজ করে, আবার আপনি আছেন অভিনয়ের দিকে, সো দুজন দুই জগতের মানুষ। আপু আপনাকে কতটুকু ইন্সপায়ার করে অভিনয়ের ক্ষেত্রে? না, আমাকে অনেক ইন্সপায়ার করে ও। ওর বাবা, মানে আমার লেট ফাদার ইন ল, উনি নিজেও মঞ্চের অভিনয়ের সাথে জড়িত ছিলেন। তো ও ছোটবেলা থেকেই, যেহেতু উনি মঞ্চে যাওয়া আসা ছিল, তো ঐশীকে নিয়ে যাইতো। সো ওখান থেকে ওর ওই জিনিসটার প্রতি একটা ভালোবাসা আছে, ও এনজয় করে। যখন আমার কাজ থাকে, তখন আমি যখন রিহার্সালের মধ্যে থাকি, আমিও ওকে রিহার্স করে দেখাই যেটা কি এভাবে করলে ভালো হয়, না এভাবে করলে ভালো হয়, একটু কি স্কেল বাড়ায় করব না কমায় করব। সো হ্যাঁ, ও বেশ ভালোই এনজয় করে। আপনাদের সম্পর্কের শুরুটা কিভাবে হলো? আমি জানি একটা লং স্টোরি এবং ইন্টারেস্টিং স্টোরি আছে। আমাদের সম্পর্কের শুরুটা খুব ইন্টারেস্টিং। আমাদের সম্পর্কের শুরুটা হয়েছে একটা সিনেমা দিয়ে।
ওটা হচ্ছে আমার লাইফের সেকেন্ড কাজ, যেটাতে আমি লিড কাস্ট ছিলাম, বাট ভেরি আনফর্চুনেটলি সিনেমাটা কমপ্লিট হয় নাই ফর সাম আনঅ্যাভয়েডেবল রিজন। তো যেটা হয়েছে যে ওই সিনেমাতে আমি হিরো ছিলাম আর ও হচ্ছে গান গাইছিল। তো সিনেমাটা শুরু হওয়ার আগে ডিরেক্টরের বার্থডে ছিল, তো ডিরেক্টর সেই জন্য একটা ছোট বার্থডে পার্টির আর কি একটা রেস্টুরেন্টে একটা আয়োজন করছে। তো সেখানে সিনেমার সাথে আমরা যারা কয়েকদিন পর শুরু করতে যাব তাদের জড়িত যারা যারা আছি তাদের সবাইকে ইনভাইট করছে। সো ওইখানে উই ফার্স্ট মেট ইচ আদার। তার আগে কি আপুকে চিনতেন? না, অবশ্যই চিনতাম, আচ্ছা। কিন্তু মানে পার্সোনাল ইন্টারাকশন ছিল না। ওই ওর গান শোনা হয়েছে, যেহেতু আমি স্টুডেন্ট থাকা অবস্থায় আরজে ছিলাম, আমার তো ওই সময় অনেক গান প্লে করতে হইতো, সো ঐশীর অনেক গান আমি প্লে করছি। হ্যাঁ, তো চেনা মানে ওভাবে চেনা ছিল, বাট ওখান থেকে আমাদের পার্সোনাল চেনা জানা শুরু হয়েছে। তারপর কে কাকে আগে প্রপোজ করলেন, কিভাবে শুরু হলো? যেভাবে শুরু হয়, কে আপনার কিভাবে শুরু হয়? ফেসবুকে অ্যাড করেন যখন কোনো একটা হয়, ওভাবে ফেসবুকে অ্যাড হইছে, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে হইছি আমরা অ্যাড একজন একজনের সাথে। দেন হাই হ্যালো, দুপুরে ভাত খাইছো নাকি, আচ্ছা। তারপর কেমন ভালো Caring and লাগতেছে না, হ্যাঁ sharing. কেন ভালো লাগতেছে না, আচ্ছা সমস্যা নাই সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। যেমনটা হয়তো এভাবে কথা বলতে বলতে আমরা আমরা কিন্তু বেশ প্রথম দিকে অনেকদিন ফ্রেন্ড ছিলাম। এরকম না যে আমরা আমরা তো দুষ্টামি করে বলতেছি, বাট দ্য ট্রুথ ইজ আমরা শুরুতেই অ্যাড হই, আমরা মানে চলো কফি খেতে যাই খেতে যাই, কারণ ওর বাসায় আবার অনেক রেস্ট্রিকশন আছে, মানে ওই সময় ছিল, এখন তো আর রেস্ট্রিকশন নাই যেহেতু আমার সাথেই থাকে। তো ওকে হচ্ছে একা কোথাও ওরকম অ্যালাউ করতো না, যেখানে যাইতো আমার মাদার ইন ল বা ইয়ার সাথে যাইতো, ওর ভাইদের সাথে যাইতো। তো এই জন্য যেটা হইতো যে ওর সাথে আমার দেখা হয় নাই বহুদিন, আমরা জাস্ট হচ্ছে শুধু কথা বলতাম। ফ্রেন্ড টাইপ। হ্যাঁ, তাও ফোনে কথা না, টেক্সটিংই হইতো বেশি, ফোনে খুব রেয়ারলি কথা হইতো। দেন আমাদের ফ্রেন্ডশিপটা মোটামুটি অনেক দিন ছিল, দেন ইভেনচুয়ালি আই প্রপোজড হার। আচ্ছা, এমন কি হয়েছিল যে প্রেম শুরু হওয়ার আগেই ধরা পড়ে গেছেন বা কিছু একটা? কিসে, কি নিয়ে? আন্টি ধরে ফেলেছে টেক্সটিং করতে গিয়ে বা দেখা আমাকে? করতে গিয়ে? হ্যাঁ, আপনাকে বা মানে আপুকে। আমার আম্মুকে ধরছে হ্যাঁ। কিনা? আমার আম্মু দেখেন, ছেলে মানুষের আসলে এই প্রবলেমগুলো হয় না। হ্যাঁ, বাংলাদেশের পার্সপেক্টিভে, হ্যাঁ বাংলাদেশের পার্সপেক্টিভে তো আসলে ছেলেদের মায়েরা ছেলেদের ব্যাপারে একটু লিবারেল থাকে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে তো ডেফিনেটলি এরকম না আমাদের দেশের পার্সপেক্টিভে। সো আমার ওরকম সমস্যা হয় নাই, বাট ও একটা কট ধরা খাইছিল। খেয়েছে। হ্যাঁ, ধরাটা খাইছিল কিভাবে সেটাও খুবই হাস্যকর। ও হচ্ছে তো ওর তো চশমা ইউজ করে, ও হচ্ছে চশমা ছাড়া তো অনেক দূর দেখতে পারে না। তো একদিন এরকম আমি ওকে ফোন দিছি, তো ওর আম্মু হচ্ছে গিয়ে ওর রুমেই ছিল, কিন্তু হচ্ছে কি ওই সামনে আয়নায় কোনো একটা কাজ করতেছিল, তো ও ঘুম থেকে উঠে ভিডিও কলটা ধরেই কথা বলছে, ও আর খেয়াল করে নাই, মানে ও তো আন্টি যেহেতু বসে আছে। ভিউটা অত ক্লিয়ার না দূরের, ও দেখে নাই যে আমার মাদার ইন ল ওখানে বসে আছে। তো সে ওই অবস্থায় বুঝে কথা বলতেছে, কথা বলে টলে এই করছে। পরে আমার আম্মু মানে আম্মুকে জিজ্ঞাসা করছে যে কি রে তুই কার সাথে কথা বললি, ওখান থেকে আর কি ফার্স্ট ধরা খাওয়াটা ওর। তারপর আন্টির রিয়াকশনটা কি ছিল? তো বকাটকা অবশ্যই দিছে, অনেক, মারটা হ্যাঁ অনেক দিছে? বোল্ড রিয়াকশন ছিল। মার তো আর ওই বয়সে দিবে না, বাট কার সাথে কথা বলতেছিস, কি করতেছিস না করতেছিস সেটা নিয়ে বেশ একটু কড়াকড়ি শাসনের মধ্যে ওকে রাখা হয়েছে কিছুদিন। তারপর কি প্রেম ভালোবাসাতে কোনো বাধা বাধা মানে মানে না। না। আপনি কি তখন বিরহের গান গেয়েছিলেন? কয়েকদিন কি আপনাদের মানে কথাবার্তা বন্ধ ছিল? না, এখনকার সময় তো আসলে এটা তো টিএনডির যুগ না যে তারের ফোনে কথা বলা লাগে। এখন কথা বলার হাজারো মাধ্যম আছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, ফোন, একটা ফোন গেলে আরেকটা ফোন, এক ফোনে 2 সিম, আবার এক ফোনের মধ্যে আরেক ফোনও লুকায় রাখা যায়। So, এটাই। এখন আটকে রাখা যাবে না এখন আটকে কোনোভাবে। রাখা পসিবল না। আমাদের ছোটবেলায় পসিবল ছিল, কজ তখন টিএনটিতে ফোনে হয়তো আমার ওই সময় পাইনি, বাট খালাম আমাদের দেখতাম প্রেম টেম করতে, এরকম ফোনে কথা বলতেছে আর দেখতেছে কেউ আসতেছে কিনা। এখন আর ওই ঝামেলা নেই। না, ওটা নেই। একটা কাহিনী আমি শুনেছিলাম, আপনাদের কনসার্টের কোনো একটা কাহিনী। সেটা আসলে কি ছিল? আপুর কনসার্ট ছিল, আপু স্টেজ থেকে আচ্ছা, নেমে আচ্ছা। দর্শক সারিতে গিয়েছিল, হ্যাঁ, হ্যাঁ। সেখান থেকে আপু বের হতে পারছিল না। এই কাহিনীটা আমি একটু আপনার কাছ থেকে শুনবো। এইটা হচ্ছে যখন ওর আম্মু আমার সাথে দেখা করলো আর কি, যে ও যখন আমার কথা বললো, আমার মাদার ইন লকে যখন আমার সাথে দেখা করলেন, তখন উনি চাইলেন যে একদিন আমি একটু দেখি যে এই কনসার্টের লাইফটা আসলে কিরকম, যেহেতু আমার সাথে তার সারা জীবনের একটা চিন্তা ভাবনা আছে ইনশাআল্লাহ, তো একটু মানে সব ব্যাপারে জানাশোনা থাকাটা ভালো।
তো এই পারপাসেই বেসিক্যালি আমাকে ওই দিন নিয়ে যাওয়া ওদের সাথে। আন্টি নিয়ে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। যে ওদের সাথে নিয়ে যাওয়া, যে আমি যেন দেখি আসলে একটা হুম হুম। কনসার্টের প্রসেসটা কি, যাওয়া আসা, গান গাওয়া সবকিছু মিলায়। হুম হুম। তো ওই প্রসেসের একটা ইনভলভমেন্ট ছিল। আমি গেলাম, যাওয়ার পরে কনসার্ট শুরু হইলো। তো কনসার্টের মধ্যে হঠাৎ করে মাঝখানে একটু কেওস হইলো, বেশ ভালো রকমের কেওস, বিকজ হিউজ অডিয়েন্স ছিল, হিউজ, মানে দেখাই যাচ্ছে না, অনেক শুধু মানুষ আর মানুষ। তো ওদের ভেতরকার মধ্যে একটা কি ঝামেলা তৈরি হয়েছে। তো ঝামেলা তৈরি হওয়ার পরে ঐশী যেটা করে, ঐশী না সব সিঙ্গারই যারা রকস্টার, তো ওরা যেটা করে যে অনেক সময় গান গাইতে গাইতে কিন্তু একটু অডিয়েন্সদের হ্যাঁ। সাথে ইন্টারাকশনের জন্য একটু সামনে আগায় যায়। তো ও লাইকওয়াইজ ওইটাই করলো, ও সামনে আগায় গেল। তো দেন ও কেওসের মধ্যে পড়ে গেছে আর কি। হ্যাঁ, তো ওর দর্শকদের- বডিগার্ড যারা দুইজন ছিল তারাও হইতেছে মাইর খাইতেছিল ওখানে। ওহো। হ্যাঁ, পাবলিকের কাছে। আর আমার দেখা, আমি ওখানে সামনে দাঁড়ানো, আমি দেখতেছি, আমি দাঁড়ায় দেখতেছি যে ওর এই একটা বডিগার্ডকে এখানে কয়েকজন মানুষ মারতেছে, ওই একটা বডিগার্ডকে ওখানে কয়েকজন মানুষ মারতেছে, ও এখানে সামনে। হুম হুম। হ্যাঁ, তো তখন আর স্টেজটা হচ্ছে বেশ উঁচু ছিল, মানে নর্মাল স্টেজ না, বেশ হাইট ভালো, যে ওখানে টপ করে উঠে যাওয়া যাবে এরকম। হুম হুম। তো ও হেল্পলেসের মতো মানে এদিক ওদিক করতেছে। তো হিরো চলে আসলো। ওয়াও, রিয়েল ঠিক লাইফ আছে? হিরো। তারপর কি? তো আমি হচ্ছে লিফট জাস্ট করে? ওকে তুলে, ওই ভিডিওটা সামহাউ কেউ একজন ভিডিও করছিল, ওটা আবার ভাইরাল হয়ে গেছিল, আমাকে তুলে স্টেজে উঠাই দিছি ও, যেন সো কোনো রোমান্টিক। ঝামেলা টামেলা না হয়। তো আন্টি তো একসাথে দুটো জিনিস দেখা হয়ে গেল, যে স্টেজেও রিয়েল লাইফ হিরো চলে এসেছে, আবার হ্যাঁ, এই রিয়েল জন্যই লাইফেও মনে তো হয় আছে। রাজি হয়ে গেছিল, এই জন্যই সহজে রাজি হয়েছে সহজে। যে না, পারবে, ঠিকঠাক আমার মেয়েকে আছে। ঠিকঠাক রাখতে পারবে, আমি না গেলেও চলবে, ছেলে গেলেই হলো। হুম। আচ্ছা, তারপর প্রথম ঈদে আপুকে কি গিফট করেছিলেন? প্রথম ঈদে আপুকে গিফট করেছিলাম, ড্রেস দিয়েছিলাম মনে হয়, আর ঘুরতে নিয়ে গেছিলাম। আপু কি দিয়েছিল? আপু আমাকে একটা স্যুট গিফট করছিল, আর প্রচুর পরিমাণ ভালোবাসা। আপু কি রান্না করে আপনার জন্য? মোটামুটি সবকিছুই রান্না করে, কারণ আমি হচ্ছে ইয়াতে খুব উইক, মানে এই একটা জিনিস আমার লাইফে যেটা আমি খুব একটা ভালো পারি না, সেটা হলো রান্না বান্না। সো আমরা তখন একসাথে থাকি আর কি, একসাথে বলতে হচ্ছে কি জাস্ট আমি আর ওই থাকি। হুম হুম হুম। তো আমাদের বাসার মোটামুটি সব রান্না বান্না ওই করে, এবং কোনো কিছু যদি যেহেতু শি ইজ স্টিল ভেরি ইয়াং, অনেক কিছু যদি নাও পারে সেটা ইউটিউব দেখে Oh, সেটা wow. তৈরি করে। সো আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট হার এনথুজিয়াজম। আপনি কি একটুও রান্না করতে পারেন না? মানে আমি আপুকে আমি কিছুই? আমি করি, আমি ডিম ভাজি করি মাঝে মধ্যে, আমি খুব ভালো করি ডিম ভাজি। ঠিক আছে, আপনার দাওয়াত রইল ডিম ভাজি অবশ্যই, খাওয়ার। অবশ্যই ভাই, এবং অবশ্যই। একটা জিনিস হচ্ছে আমি খুবই ভালো কফি বানাইতে পারি, ও, এটা ছাড়া আর কি লাগে? মানে এটা ওয়ার্ল্ড ক্লাস কফি বানাইতে পারি, এটা আমি নিজের ব্যাপারে বলতে পারি। এটা ও বলে যে ও আমার কফি কফি খেতে অনেক তো এনজয় ডেফিনেটলি করে। যাবো। প্লিজ। আর ঈদ উপলক্ষে স্পেশাল কিছু রান্না করেন কিনা আপনি? আপনি? আমি হুম। ওই যে ডিম ভাজি আর কফি, ঈদে ডিম ভাজি। আমি দুটা জিনিস ছাড়া আর কিছুই পারি না রান্না বান্না। আচ্ছা, এরপর একটু জানতে চাইবো যে আপু আর আপনি যেহেতু একসাথে থাকছেন, একসাথে ঘুরতে যান কোথায় কোথায়? মানে দেশের বাইরে তো? আসলে আমাদের একসাথে শুরু হওয়ার মানে একসাথে থাকার স্টার্ট করার পরে হুম হুম। আমাদের দুজনেরই সময়টা মিলতেছিল না। যেমন আমরা যারা অ্যাক্টিং করি, আমরা কিন্তু ফেস্টিভ্যালের আগে অকুপাইড থাকি। ফেস্টিভ্যালে আমাদের কাজ রিলিজ হয়, ওই সময় আমরা ইদার প্রমোশনাল কাজে ব্যস্ত থাকি, না হলে আমরা কোথাও ঘুরতে যাই। হুম হুম হুম। আর সিঙ্গারদের ক্ষেত্রে আমি যেটা দেখছি, ওদের কাজটা থাকে ফেস্টিভ্যালে। হ্যাঁ। মানে আমি যদি ওর কথা বলি, ওর তো কনসার্ট হয়তো রমজান মাসে ছিল না, কিন্তু রমজান মাসে আমার পুরো ভরপুর শুটিং গেছে। হুম। তো আলহামদুলিল্লাহ। তো ওর হচ্ছে গিয়ে ওর আবার কনসার্ট শুরু হবে সব ঈদের পর। সো আমি একটা প্ল্যান করছিলাম যে ঈদের পর আমরা কোথাও যাব, সো ওটা আর একটু পোস্টপোন করতে হবে। তো আমাদের এই ঝামেলাটা একটু লেগে থাকে। দেখা যায় যে 31 হয়তো ভাবি, যেমন এই লাস্ট 31 আমরা ভাবতেছিলাম যে আমরা দেশের বাইরে যাব, বাট ওর 31 শো পড়ে গেছে। তারপরে নতুন বছর উপলক্ষে আবার কয়েকটা শো পড়ে গেছে, ওটার কারণে কিছু মিস হয়েছে। সো আমরা রিয়েলি একটু চেষ্টা করতেছি, কজ বাইরে গেলে তো একটু লম্বা গ্যাপ নিতে হয়। বাট দেশের মধ্যে আমরা যদি কোথাও যাই, মোটামুটি 2-3 দিন একটু চেষ্টা করি, যে কারণ ঘুরতে গেলে আসলে ভালো লাগে, মাইন্ডের একটা রিফ্রেশমেন্ট হয়, সেটা দেশে হোক বিদেশে হোক, ঘোরা আসলে উচিত আমার মনে হয়। দুজন একসাথে আমরা রিফ্রেশমেন্টে আছি, আরো রিফ্রেশমেন্টের কথা শুনবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। প্লিজ। দর্শক, আমাদের আড্ডা কিন্তু জমে উঠেছে, সুতরাং কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আছি কালের ঈদ আড্ডায়, আপনাদের সাথে আছে আমি শালীন এবং আমার সাথে আছেন জিলানি ভাইয়া। এখন একটু আপনার কাজের ব্যাপারে চলে আসি। এই ঈদে আপনার একটা মুভি রিলিজ হয়েছে, সেটা হচ্ছে বনলতা এক্সপ্রেস। হ্যাঁ। সেটার সম্পর্কে একটু শুনবো, এক্সপিরিয়েন্সটা একটু আমাকে বলবেন। আমাদের এই মুভি ডিরেক্টরটা হলো তানিম ভাই। তো
তানিম ভাইয়ের সাথে এটা হচ্ছে আমার যদি বলি থার্ড কাজ। ফার্স্ট দুটা কাজেই ভাইয়ার তো প্রত্যেকটা কাজই স্পেশাল। আমার রোলটা তার প্রথম কাজে যখন আমি মাত্র পা দিই ইন্ডাস্ট্রিতে, খুবই ছোট একটা রোল ছিল, সেখান থেকে ভাইয়ার সাথে পরিচয়। ভাইয়া সেখান থেকে আমি উৎসবে ভাইয়া আমাকে কাস্ট করলেন, দেন এই কাজটা করলাম। ভাইয়ার সাথে কাজ করা যে কোনো আর্টিস্টের জন্য আই উইল সে মানে ইটস এ গ্রেট প্লেজার। তার কারণ হচ্ছে গিয়ে ভাইয়া এত সুন্দর করে সব কিছু ব্রিফিং করে, এবং তার যে টিমটা, হ্যাঁ, তার চিফ এডি, তার অন্যান্য এডিরা, তার কাস্টিং ডিরেক্টর, ইনফ্যাক্ট উনি কস্টিউমে যাদেরকে বলেন, মানে ইনফ্যাক্ট তার হোল যে টিমটা, তারা একজনের সাথে ভেরি মাচ ওয়েল কোঅর্ডিনেটেড, এবং তারা সবাই খুব ভালোভাবে জানে যে কি হতে যাচ্ছে। সো আর্টিস্টের জন্য আমার যেটা মনে হয়, আমি ফিল করি সবসময় আর্টিস্টের জন্য অ্যাকশনটা বলার আগ মুহূর্তে যদি সব ব্যাপারে ক্লিয়ার ধারণা থাকে, তার কাছ থেকে সবচেয়ে বেস্ট পারফরমেন্সটা আসে। সো তানিম ভাইয়ের সাথে কাজ করা এটাই সবচেয়ে মজা, যে আমি ওই অ্যাকশনটা শোনার আগেই জানি যে উনি কি চায়, আমি ওখান থেকে কি ইম্প্রোভাইজ করব। সো এই জন্য সব কিছু খুব ইজি হয়। আর ভাইয়া যেটা করে খুবই খুবই অ্যাপ্রিসিয়েটিভ একটা পার্সন। আপনি যে তার সাথে কাজ করতেছেন, মানে হি মেক্স ইউ ফিল স্পেশাল। হ্যাঁ, সে আপনাকে স্পেশাল ফিল করায়। আপনি একটা শট দিবেন, শটটা ভালো হইলে সে আপনাকে বারবার অ্যাপ্রিসিয়েট করবে, ভেরি নাইস শট। উনি আবার একটু তার ভয়েস একটু লাউড, হ্যাঁ, ভেরি নাইস শট এভাবে বলে। সো এরকম কথা যখন একটা আর্টিস্ট শুনে, তখন তো তার মনে হয় যে আমি সামনের শটটা আরো ভালো করে দিই। সো ভাইয়ের সাথে এবং ভাইয়ার টিমের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স মানে ইটস এ ট্রিট। হ্যাঁ, এটা ট্রিট আমাদের জন্য। আমার খুব ভালো লাগছে, এবং আমি অবশ্যই চাবো যে ভাইয়া তার সামনের কাজগুলোতে আমাকে ইনকর্পোরেট করুক, অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। এবং আমাদের যে কাস্টিং, তারাও তো মানে একজনের থেকে আরেকজন মাইন্ড ব্লোয়িং, ইন টার্মস অফ পারফরমেন্স, ইন টার্মস অফ পার্সোনালিটি, সব দিক দিয়ে। সো আমি আমার ক্যারিয়ারের এই আর্লি স্টেজে এই লিভিং লেজেন্ডের সাথে আমি কাজ করতে পারতেছি, যে চঞ্চল দা, মোশাররফ ভাই, বাঁধন আপু, আমাদের সাথে শ্যামল মাওলা ভাই আছে, উনিও একজন দুর্দান্ত অ্যাক্টর। সো তাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা এখানে আমি অনেক কিছু শিখছি, এবং তারা সবাই খুবই ভালো মানুষ। একটা মোমেন্টের জন্য আমি ফিল করি নাই যে আমি একটা আর্লি স্টেজে আছি আমার ক্যারিয়ারের, বা নিউ কামার, এরকম আমার একবারও ফিল করি নাই। মনে হয়েছে যে তাদেরকে আমি অনেক দিন ধরে চিনি। সো এই কারণেই আসলে আমাদের এই কাজটা মানুষজন এত অ্যাপ্রিসিয়েট করতেছে, বিকজ যখন একটা ফ্যামিলি একটা কাজ করে, তখন আসলে হ্যাঁ, মানে বেস্ট আউটপুটটাই আসে। এটাই। আর বেস্ট পার্টটা কি ছিল শুটিং এ, বা মজার কি ঘটনা ঘটেছে? শুটিং এ তো অনেক মজা হয়। আমাদের শুটিং পুরাটাই মজা ছিল, কজ যেই সেটে চঞ্চলদা উপস্থিত, মোশাররফ ভাই উপস্থিত, সেই সেটে আসলে মজার মানে কোনো কমতি হয় না। মানে চঞ্চলদা তো আমার সবচেয়ে বেশি কাজ হয়েছে দাদার সাথেই, যেহেতু আমরা এক বগিতে ছিলাম। তো দাদা সবসময় খুবই একটা ফান মুডে থাকে এবং খুব দুষ্টামি করে, মানে সব কিছু মিলাই, মানে আমি কোনটা রেখে কোনটা বলবো, মানে এভরি মোমেন্ট ওয়াজ ভেরি স্পেশাল অ্যান্ড ফান। আর স্ক্রিপ্টটাও তো খুবই ফান ছিল। সো আমরা যে ডায়লগটা দিচ্ছি, দেখা হয়েছে কি, বা এখনো দেখা হয়নি। আচ্ছা, ইউ মাস্ট বি ভেরি বিজি, সো আপনি অবশ্যই দেখবেন। আমাদের স্ক্রিপ্টটা তো পুরো ফান, সো ওই স্ক্রিপ্টের মধ্যে থাকাই আসলে বিশাল একটা ফান ছিল, আর বাকি তো টুকটাক ফান আছেই। এত বড় বড় আর্টিস্টদের মধ্যে আপনি কাজ করেছেন, বকা টকা খেয়েছেন? একটা ফোটাও না, ওয়াও, একটা ফোটাও না। তার কারণ যেটা বললাম, যে তানিম ভাই হচ্ছে কাজে যাওয়ার আগেই এভরিথিং ইজ ভেরি মাচ ওয়েল ব্রিফড, এবং তানিম ভাই তো অবশ্যই কাস্টিংও সব বুঝে শুনে নেয়। সো উনি বকা খাওয়ার মতো কোনো আর্টিস্ট ডেফিনেটলি নেয় নেই। সো আই এম নট ওয়ান অফ দেম অ্যাজ ওয়েল। সো এটা প্রয়োজনই হয় নাই, আমরা খুব সুন্দর করে কাজ করছি। আর ভাইয়ার বকা দেওয়ার টেন্ডেন্সিও নাই। হ্যাঁ, কারণ আর্টিস্টকে যদি আপনি সেটের মধ্যে, আমার কাছে মনে হয়, আমি বলবো না যে এটা আসলে সবাই একই জিনিস মনে করে, এক একটা মানুষের পারসেপশন এক এক রকম। আমার কাছে মনে হয় যে আর্টিস্টদেরকে ক্রিয়েটিভ আউটবার্সটা যদি ওদের কাছ থেকে আপনি এক্সপেক্ট করেন, ওদেরকে ফ্রিডম দিতে হবে, ওদেরকে একটা রিল্যাক্সড মাইন্ড দিতে হবে। এখন আপনি যদি আর্টিস্টকে বকাবকি করেন, ওর সাথে চেঁচামেচি করেন, তাহলে কি হইলো, ও ব্লকড হয়ে গেল, কনসার্ন হয়ে গেল। আর যখনই আপনি কনসার্ন হয়ে গেলেন, আপনার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু ও কনসার্ন হয়ে গেছে, আপনি বেশি কনসাস হয়ে গেছেন। আর যখন কনসাস হয়ে যাবেন, আপনার ক্রিয়েটিভিটিটা আসবে না। সো আর্টিস্টকে আসলে কখনোই, সে ভুল করলেও তাকে সেটা বোঝায় বলা উচিত, যে আমি আসলে এরকম চাচ্ছি, তুমি আর কি এরকম করতেছো, ভেরি গুড, নাইস, বাট আসলে এরকম করলে আমাদের ভিশনটা স্ট্যাবলিশ হবে। আর তানিম ভাই বকা দেওয়ার লোকও না, তানিম ভাই খুবই সুন্দর করে বুঝায়, সবসময় ভেরি স্মাইলি পার্সন, খুবই ভালো মানুষ। আচ্ছা ভাই, এরপর একটু ক্যাকটাস নিয়ে শুনবো। এখানে আপনার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল কাজে? সো ফার আপ টিল নাও, ক্যাকটাস হচ্ছে আমার লাইফের সবচেয়ে মোস্ট চ্যালেঞ্জিং কাজ ছিল।
সবচেয়ে মোস্ট চ্যালেঞ্জিং কাজ ছিল এই সেন্সে, কজ আমার ক্যারেক্টারটা, এইটা নিয়ে আমার প্রচুর ভাবতে হয়েছে এই ক্যারেক্টারটা নিয়ে, কজ ক্যারেক্টারটা হচ্ছে গিয়ে রেগুলার কোনো কনভেনশনাল ক্যারেক্টার ছিল না। হ্যাঁ, ক্যাকটাসের ক্যারেক্টারটা ও কিছুটা, আমি ওকে দেখছি একটু অন্যভাবে, কজ ও লুকটা গথিক, ও একটা কন্ট্রাক্ট কিলার। সো আমি আমার রিয়েল লাইফে একদমই ওই মানুষ না, ও কিছুটা সাইকোপ্যাথিকও আছে। সো আমাকে ওইটাতে ইন করতে হয়েছিল পুরাটা টাইম। আর আরেকটা বেশি পুরোটা অ্যাকশন কাজ ছিল, এবং আমার কোনো স্টান্টম্যান ওভাবে পাওয়া যায়নি আমার সাইজের। সো আমার স্টান্টগুলো সব আমি নিজেই করছি। হ্যাঁ, ওই যে শটটা ছিল না উপরে 3 তলা উঠার, ওই শটটা আমি নিজেই দড়ি বেয়ে বেয়ে উঠছিলাম, অ্যান্ড ইট ওয়াজ ভেরি রিস্কি। ওই মোমেন্টে যে কোনো কিছু ঘটতে পারতো, দড়ি ছিঁড়ে যেতে পারতো, কিছু হইতে পারতো। আর 3 তলা থেকে আপনি নিচে কোনো ফোম টোম দিয়ে রাখলেও, মানে একটা শট তো ছিল না, ওভার টপ শট উপর থেকে নিচ্ছে, কোনো তো নিচে কিছু ছিলও না। সো এরকম কিছু কিন্তু হইতেই পারতো। তারপর ওই যে একটা প্রায় অলমোস্ট 1.5 তলা সমান উচ্চতা একটা জায়গা থেকে আমি লাফ দিছিলাম, ওগুলো সব আমিই করছি। সো আমার স্টান্টগুলো সব আমিই করছিলাম। এবং আরেকটা ব্যাপার যেটা হয়েছে ক্যাকটাসে, অ্যাকশন, আমরা অ্যাকশন সিকোয়েন্সটা, যেটা আমাদের মেইন অ্যাকশন সিকোয়েন্স, ওটা আমরা করছি একদম লাস্টে। এবং যেটা হয়েছে, আমরা তো কন্টিনিউয়াসলি শুটের মধ্যে ছিলাম, এবং আমাদের লোকেশনগুলো ছিল খুবই দুর্গম দুর্গম জায়গায়। হ্যাঁ, আমরা চিটাগাংয়ে যেখানে শ্যুট করলাম, সেখানে পাহাড়ের বেশ উপরে আমাদের শুটিং হয়েছে। তো সারাক্ষণ উপরে যাওয়া আসা, পাহাড়ের ঢালে বসে স্নাইপিং করা, হ্যাঁ, ওগুলো খুব চ্যালেঞ্জিং ছিল। শ্রীমঙ্গলেও বেশ অনেক সিঁড়ি উঠে উপরে একটা জায়গা আছে, ওখানে যাইতে হয়। তো এইসব জায়গায় কাজ করতে করতে জাস্ট কালকে মনে করেন আমাদের অ্যাকশন শুরু হবে, টানা 3 দিন আমার আজকে থেকে জ্বর শুরু হয়েছে। মানে আমার যেটা হয়েছিল প্রেশারে না, আমার সামহাউ কোনো একটা ঠান্ডার ইনফেকশন হয়েছিল, আমার হেভি জ্বর। হ্যাঁ, তো আমি একদিক দিয়ে ব্লেসড যে ক্যাকটাসের অ্যাকশন ডিরেক্টর সে হচ্ছে আমার আবার স্কুল ফ্রেন্ড, এটা কোইন্সিডেন্টালি মিলে গেছে। হ্যাঁ, অ্যান্ড উই মেট ইচ আদার আফটার আ লং টাইম। আমরা দুইজনই হচ্ছে জোসেফাইট, আমরা সেন্ট জোসেফে ছিলাম এবং 3 থেকে 10 পর্যন্ত একসাথে পড়ছি। ও হচ্ছে এডওয়ার্ড, হি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাকশন ডিরেক্টর। হ্যাঁ, মানে খুবই ট্রেন্ডি, এবং এই যুগের বিশুমাইক ওই টাইপের না, একদম মানে হলিউড স্টাইল আর কি। তো ও আবার হচ্ছে কাইন্ড অফ হার্বাল জিনিসপত্র খুব সাথে রাখে। হ্যাঁ হ্যাঁ, তো ও হচ্ছে আমাকে ও দেখছে আমার অবস্থা খারাপ, কালকে শুট আছে, ও আমাকে রাতের বেলায় ঠিকঠাক রাখার জন্য মধু, কালো জিরা, তারপর কি একটা মানে আশ্বগন্ধা ট্যাবলেট ছিল ওর কাছে, ওগুলা খাওয়াইছে ওই নিজের থেকে। রাতে একটু জ্বর কমছে, সকালে আবার জ্বর। এখন ভাই মানে আপনি যেই কাজ করতেছেন বা আমি যেই কাজ করতেছি, আমাদের কাজের তো একটাই মূল মন্ত্র যে হোয়াট এভার হ্যাপেন্স দ্য শো মাস্ট গো অন। হ্যাঁ, আমি অসুস্থ হই বা যা হই, আমার জন্যই আজকে সব আয়োজন, সব সেট, এতগুলা মানুষ আসছে, তাদের সবার এই কনভেন্স বা তাদের সবার রেমুনারেশন। হ্যাঁ, সো দম যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে কাজ করে যেতে হবে। সো ওই জ্বরের মধ্যেই আমি ফুল অ্যাকশনটা করছি, এবং একবারও আমি বলি নাই যে আর পারতেছি না, একবারও বলি নাই, আমার শরীর পারতেছিল না, কিন্তু আমার মনের সমস্ত জোর দিয়ে আমি কাজ করছিলাম, সমস্ত জোর দিয়ে। একবার মনে হচ্ছিল আমি মনে পড়ে যাব, বাট যেটা হয় কি, জাস্ট অ্যাকশনটা শোনার পর কাট শোনার আগ পর্যন্ত ওই সময়টাই খালি জ্বরটা ফিল হইতো না। বাহ, মানে একদম ঢুকে যেতেন আপনি, মানে অ্যাড্রেনালিন রাশ হয় তো আমাদের, ওই অ্যাড্রেনালিনের কারণে ওই সময় আসলে ওই জ্বরটা ফিল হইতো না। বাট যখন আবার পরে সিনের জন্য রেডি হইতেছি, তখন আবার মনে হইতেছে শরীরটা ভেঙে যাচ্ছে। সো ওভারঅল খুব চ্যালেঞ্জিং ছিল কাজটা আমার জন্য। আপু কি পাশে ছিল তখন? কি নায়িকা? মানে মেজাবিন আপু? আচ্ছা না, ঐশী আপু তো বাসায় ছিল। ও আচ্ছা, না আপনার ঘরেও ডক্টর, আবার আপনি সেটেও একজন ডক্টর বন্ধু পেয়েছেন। না, মেন্টালি তো অবশ্যই পাশে ছিল, কিন্তু ফিজিক্যালি তো আর পাশে ছিল না। বাট মেন্টাল সাপোর্ট তো অবশ্যই দিছে। যেসব খাইতে বলছে, যেহেতু মানে ও ডাক্তার এবং জিনিসপত্র ভালো বুঝে, সো যেগুলো ছিল বলছে ওগুলো খাইছি আমি, নাপা টাপা খেয়েছিলাম। ওকে ভাই, এবার একটু চক্র 2 সম্পর্কে জানবো, কেমন ছিল কাজের এক্সপেরিয়েন্স? হ্যাঁ, চক্র 2 কাজের এক্সপেরিয়েন্সও ইউনিক ছিল খুব। ভিকি জায়েদ ভাইয়ের সাথে এটা আমার সেকেন্ড কাজ। হ্যাঁ, একদিক দিয়ে আমার ভালো লাগে যে তারা তো শিহাব শাহীন ভাই বলেন, বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ ডিরেক্টরস, তানিম নূর ভাই বলেন, ভিকি জায়েদ ভাই বলেন। সো তারা যে আমাকে তাদের একটা কাজের পর পরবর্তী কাজটা নিচ্ছেন, সো এই জন্য আই এম রিয়েলি গ্ল্যাড অ্যান্ড আই এম ভেরি মাচ গ্রেটফুল টু দেম অ্যান্ড টু দ্য লর্ড অ্যাজ ওয়েল, যে মানে আই হ্যাভ প্রুভড মাই সেলফ এলিজিবল এনাফ যে ওরা আমাকে আবার নিচ্ছে তারা। তো ভিকি জায়েদ ভাইও খুবই অসাধারণ কাজ করেন,
তার সাথেও কমিউনিকেশন খুব জোস। এবং ভাই যেহেতু আমার থেকে খুব বড় না, আমরা খুব কাছাকাছি, ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম খুবই কাছাকাছি। সো ভাইয়ের সাথে জেলিংটা খুব মজার হয়, ফ্রেন্ডলি জেলিং হয়। হ্যাঁ, যেহেতু শিহাব ভাই আমার বেশ সিনিয়র, শিহাব ভাইয়ের সাথে আমার সম্পর্কটা কিছুটা মানে গুরু শিষ্যের মতো। হ্যাঁ, উনি একটু শাসন করে। তাইনুর ভাইয়ের সাথে তো বড় ভাই সম্পর্ক, ভিকিজাত ভাইয়ের সাথে ফ্রেন্ডলি সম্পর্ক, বড় ভাই কিন্তু খুব ফ্রেন্ডলি সম্পর্ক। সো ভাইয়া তো অসাধারণ ডিরেক্টর, এটা আমার বলার কিছু নাই, সারা বাংলাদেশ জানে। ভাইয়ার প্রত্যেকটা কাজেই ভাইয়ার নিজস্ব একটা ছাপ আছে, এবং উনি বাংলাদেশে আমি বলবো যে ওনার একটা ডিফারেন্ট জনরা ক্রিয়েট করছে। যে হ্যাঁ, যে মানুষজন জানে যে ভিকি জায়েদের একটা কাজ আসবে, মানে কাজটার মধ্যে একটা ঘটনা আছে, প্রচুর টুইস্ট আছে। সো চক্র 2-এও ভরপুর টুইস্ট আছে। এবং আমি আপনাকে বলবো, চক্র 2 তো রিলিজ হতে যাচ্ছে, আমি আপনাকে বলবো যে অবশ্যই, আপনি কি ম্যারিড? আচ্ছা, অবশ্যই হাজবেন্ডকে সাথে নিয়ে দেখবেন, না হলে খুব ভয় পাবেন। এটা আমি আপনাকে বলে দিতে পারি। এটা খুবই মানে আমাদের সেটেই একটা ঘটনা ঘটছে। আমি এখন গল্পটা ডিসক্লোজ না করি, আমাদের সেটেই একটা ঘটনা ঘটছে। আমাদের যে সাউন্ডে যেই ভাই ছিল, যিনি আমাদের সাউন্ডটা নিচ্ছিলেন, সে হচ্ছে আমাদের শুটিং এর মাঝখানে একটা গ্যাপ হয়েছে, সে ওই সময় উল্টাপাল্টা শুনতো। এবং এটা একদমই মেড আপ স্টোরি না, ইটস এ ট্রু স্টোরি। সে পরে ভিকি জায়েদ ভাইকে কথা বলছে যে ভাই মানে এতটা ইন্টেন্স ছিল আমাদের পুরো স্ক্রিপ্ট, আমাদের সবার ইনভলভমেন্ট, ভিকি জায়েদ ভাইয়ের থটস, এবং এটা তো একটা ট্রু স্টোরির উপর বেস করা, ডেভিল ওয়ার্শিপিং নিয়ে। তো এটা খুবই ইন্টেন্স। তো অবশ্যই আপনি আপনার হাজবেন্ডকে সাথে নিয়ে দেখবেন, একা দেখবেন না, ভয় পাবো, খুবই ভয় পাবেন। এটা আমি আপনাকে একদম মানে 100% অ্যাসুরেন্স দিয়ে বলতে পারি। দুর্দান্ত একটা গল্প, অসাধারণ লাগবে দর্শকদের। শুটিংটা কোথায় হয়েছিল? চক্র শুটিং হয়েছে ঢাকাতেই, ঢাকাতে হচ্ছে। আর কক্সবাজারে মোস্ট প্রবাবলি একদিন হয়েছে, বাট কক্সবাজারের অংশটায় আমি ছিলাম না, আমি ঢাকার অংশটায় ছিলাম। হ্যাঁ, এই। আচ্ছা, আমরা আড্ডায় আবার ফিরবো, তার আগে একটা ব্রেক নিয়ে আসি। দর্শক, নিয়ে নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতি, ফিরছি এক্ষুনি। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। দর্শক, ফিরে এলাম বিরতির পর কালের ঈদ আড্ডায়। আপনাদের সাথে আছে আমি শার্লিন, এবং আমাদের সাথে আছেন সবার পছন্দের অভিনেতা জিলানি। কিছু ছবি দেখবো আমরা আপনার, এবং ছবির পেছনের কাহিনীগুলো আপনি আমাদেরকে বলবেন। আপনারই ছবি, ঠিক আছে। ওকে, আমরা প্রথম ছবিটাতে যাই। বাহ, শাহরুখ খান কি অনেক পছন্দের? আমার ভীষণ পছন্দের। কোথায় তোলা ছবিটা? এই ছবিটা হচ্ছে কাঠমান্ডুতে তোলা, নেপালে। এবং এটা হচ্ছে গিয়ে যেদিন আমি আমার ফ্রেন্ডদের সাথে গেছিলাম আর কি। তো যেদিন আমরা কাঠমান্ডু থেকে ব্যাক করতেছিলাম ঢাকায়, একদম লাস্ট মোমেন্টের কিছু শপিং, আমরা এই শপিং করতে বের হয়েছিলাম আর কি, টুকটাক যা কিছু পাওয়া যায়। সময় ছিল না হাতে, কিছুক্ষণ পরেই ফ্লাইট। সো ওই সময় ওখানে কাঠমান্ডুর একটা রাস্তায় এই ছবিটা তোলা। আপু ছিল সাথে? না, আপু ছিল না, ওর শো ছিল। সো যার কারণে ওকে নিতে পারি নাই। এবং ওটা বেসিক্যালি আমাদের একটা ফ্রেন্ডের ট্যুর ছিল। সো ওই ক্ষেত্রে আসলে তখন বন্ধু বান্ধবের একটা ট্যুর আর কি। আপু তার মানে ফ্রেন্ডের ট্যুরেও যেতে দেয় এখনো? এখন পর্যন্ত একটাই দিচ্ছে, বাট মানে ইশারা ইঙ্গিত দিচ্ছে যে সামনে এরকম যাওয়া দেয়া যাবে হবে না, না, আমাকে ছাড়া যেতে পারবে না। ওকে, নেক্সট পিকচারে যাই। সো এটা মেবি লাস্ট পিকচার এরকম। তাহলে এটা বাধাই করে রাখার মতো। ভাই, এটা আমার ছবিটা ভালো লেগেছে কেন? সালোয়ারটার জন্য। আচ্ছা, এটার লাগলে বইলেন। এটা কি থাইল্যান্ড থেকে নিয়ে আসা? না না, এটা হচ্ছে গিয়ে আমার একটা ফ্রেন্ড আছে, সে তার নিজের একটা ক্লোদিং ব্র্যান্ড আছে। আচ্ছা আচ্ছা। তো তার ব্র্যান্ডের আমার খুব ভালো লাগছিল, এটা খুবই কোজি একটা ড্রেস। সো আমি ওর কাছ থেকে এটা নেই, সো নিয়ে এটা পরছিলাম। এবং এটা হচ্ছে আমার একটা বড় ভাইয়ের অফিস, সেই অফিসে আমি আড্ডা দিচ্ছিলাম। এবং এই পিকচারটা তুলছে হচ্ছে গিয়ে আপনার আপু। ও, তার মানে আপুই ছিল। আচ্ছা, আপু আর আপনি কি ড্রেস শেয়ার করে পরেন? আসলে সালোয়ারটা নিয়ে বেশি টি শার্টটা শেয়ার করে পরা যায়, বিকজ আমার যেটা টাইট ফিটিং মোটামুটি টি শার্ট, ওটা ওর জন্য ওভার একটু হয়, ওভার সাইজড হয়, সো পরা যায়। কিন্তু প্যান্ট তো আমারটা পরতে গেলে ওর হবে না। তো ভাইয়া মাশাআল্লাহ অনেক লম্বা। আচ্ছা, নেক্সট পিকচারে যাই। এটা আমি আপনাকে মানে ফোনের ভেতরে আমি আপুকে দেখতে পাচ্ছি। এটার পিছনে কাহিনী কি ছিল? এটা মেবি নিকেতনে। এটা নিকেতনে একটা রেস্টুরেন্ট আছে, ওই যে উপরে লেখা আছে, হ্যাঁ, আজ বুঝবা না বুঝবা কাল, ঝাল খেলেই লাল, আজ বুঝবা না বুঝবা কাল। তো আমি আরো খাইতে গেছিলাম ওখানে, আমরা দুজনেই একটু ফুডি আছি, বাট এট দ্য সেম টাইম যেহেতু আমরা আমাদের প্রফেশনের কারণে নিজেদেরকে একটু কন্ট্রোল করি, বাট আমাদের একটা দিন থাকে সপ্তাহে, যেটা হচ্ছে মোস্টলি ফ্রাইডে।
ওটাকে আমরা চিট ডে বানাইছি। day। হ্যাঁ, ওই দিন আমরা মোটামুটি সকাল থেকে সন্ধ্যা এই উইন্ডোটা পর্যন্ত যা ইচ্ছা তাই খাই। সো এটা মোস্ট প্রবাবলি ওরকম কোনো একটা দিনে আমরা গেছিলাম। তো ও হচ্ছে গিয়ে কোথাও গেলে ও করে কি এই পাশ থেকে এই ছবি তুলতে থাকে। তো আমার এমনিতে কাজের পারপাসে ছবি তোলা বা ভিডিও করা এগুলোতে প্রবলেম নেই, কিন্তু যখনই ও এরকম ছবি তুলতে যায় আমার না কেমন জানি একটু আনকমফোর্টেবল লাগে। তো আমি তখন এরকম করে ছিলাম, ওই মোমেন্টের একটা ছবি। আচ্ছা, ওটা অনেক কিউট। আচ্ছা, নেক্সট পিকচারটা you. দেখি। এটার পেছনে কাহিনী কি ছিল? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে একটা টিভিসি। এই টিভিসিটা কয়েকদিন পর রিলিজ হবে। টিভিসির গল্পটা হচ্ছে গিয়ে যে আমার হচ্ছে বউয়ের আজকে হলুদ, তো আমি হচ্ছে গিয়ে আমার ইচ্ছে আছে আমি আমার হলুদে উপস্থিত থেকে বউকে দেখবো, কিন্তু লুকায় লুকায় যাইতে হবে। তো এই জন্য আমি একটা বোরকা পরে যাই। তো তখন ওই মাঝখানে একটা মোমেন্ট ছিল, আমরা রেস্ট নিচ্ছিলাম, ওই সময় আমি একটু মজা করে ছবিটা তুলছি। বাট এই কস্টিউমটা ছিল আমার, আমি বোরকা পরে যাই। বাস্তব জীবনেও কি এরকম করে গিয়েছিলেন আপুকে দেখতে হলুদের সময়? চুরি করা লাগে না তখন? আমাদের হলুদটা আসলে একসাথে হইছে। আচ্ছা, সো আমরা দুজন একসাথে ছিলাম, চুরি করা লাগে নাই। ও লাকি। একদম। নেক্সট পিকচারটা দেখি। ও ওয়াও, ভাইয়া এই পিকচারটা আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড পরে শুনছি, নিচে ছোট্ট করে একটা কমেন্ট দেখা যাচ্ছে, এভাবে তাকায়ও না। হয়ে যায়। এই ছবিটা ওর তোলা। আচ্ছা, আপুই তুলেছে, তুলে আবার ও আপুই কিন্তু খুবই ভালো ছবি তোলে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। ও খুবই ভালো ছবি তোলে এবং ওর ছবি তোলার শখ আছে। ও হচ্ছে গিয়ে মানে ছবি তোলাটা এনজয় করে। আমরা যখনই কোথাও যাই, ধরেন যে আমরা ফর এক্সাম্পল রিক্সা দিয়ে কোথাও যাইতেছি কিংবা গাড়ি দিয়ে কোথাও যাচ্ছি, হঠাৎ করে যাচ্ছে যে চাঁদটা খুব ভালো লাগতেছে দেখতে, ও বসে একটু সময় নিয়ে সুন্দর করে এটা ওইটা সেট করে ক্যামেরাতে সুন্দর করে ছবি তোলে। তো ওর যেদিন মনে হয় যে আমাকে ভালো লাগতেছে, ও ছবি তোলে। এটা আমাদের বাসায়। হিরো হাজবেন্ড, ফটোগ্রাফার ওয়াইফ, নাইস কম্বো। নেক্সট পিকচারটা দেখি। এইটার ব্যাকগ্রাউন্ডটা একটু শুনবো। আচ্ছা, এইটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ওই যে ক্যারেক্টারটা আছে না সাকিব ভাইয়ের বরবাদ ফিল্মটার প্রিন্স ক্যারেক্টারটা, ওর ভয়েসটা মূলত আমার ছিল। ভয়েস ওভার দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে তার টোনে একটু কলকাতার টান ছিল, যেহেতু আমাদের বাংলাদেশি সিনেমা। সো ডিরেক্টর ওয়ান্টেড টু বি অ্যাবসলিউটলি বাংলাদেশি, সো অ্যাকসেন্টটাও বাংলাদেশি চেয়েছিলেন উনি। তো এই জন্য তার কণ্ঠটা আমি দেই আর কি, প্রিন্সের কণ্ঠটা। আচ্ছা, তার মানে বরবাদে আপনি ফিজিক্যালি না থাকলেও ভয়েসের থ্রুতে আপনি ছিলেন। ভয়েস ছিলাম। এটা আমি নিজে অতটা প্রমোট করি নাই, বা হয়তো রিপোর্টাররাও অনেক জানে না, বাট থ্যাংক ইউ ফর ব্রিঙ্গিং আপ দ্য টপিক, বিকজ অনেকেই জানে না। আর আমি নিজেও এত বলে বেড়াইনি। আমি আসলে যেটা কি, আমি একটা মানুষ তো এক এক রকম হয়, আমি সেলফ প্রমোশনটা অতটা করতে পারি না, এটা ছোটোর থেকেই। আমি আমার কাজটা নিয়েই ফোকাসড খালি। আমি চাই আমার পারফরমেন্সটা ভালো হোক। সবসময় চেষ্টা করে গেছি আমি কি করে অ্যাক্টিংটা আরো ট্রুথফুলি দেখাইতে পারবো, কি করে অ্যাক্টিংটা আমি আরো টাচি করতে পারবো। এখন একটু তাও অন্য আরো 10 জনকে দেখে ওরা কিভাবে প্রমোশন করতেছে ওখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করি। বাট আমি সেলফ প্রমোশনে আমাকে আরেকটু আসলে হইতে হবে, এটা আমি মনে করি। কারণ আমি অতটা সেলফ প্রমোশন করি না। ইনফ্যাক্ট আমার ফেসবুকে, আমি যদি বিশ্বাস করেন, আমি যদি এই লাইনে কাজ না করতাম, হ্যাঁ এই প্রফেশন, আমি হয়তো আমার ফেসবুকে একটা ডেট থাকতো। আমি ফেসবুকে ছবি দেই জাস্ট বিকজ ফর দ্য সেক অফ মাই জব। আমি এর জন্য অন্য কোনো কিছুতে, আমি তো নিজের সেলফ প্রমোশন থাকা, একটু সবসময় একটু মানুষজনের চোখে থাকা, এই জন্যই দেই। নাহলে আমার নিজেকে কাজ ছাড়া এত এক্সপোজ করতে ভালো লাগে না। আকাশে চাঁদ উঠলে এমনিতেই সবাই দেখে নেবে। নেক্সট এবং লাস্ট পিকচারটা আমরা একটু দেখব। আপনি মনে হয় অনেক কাব্যিক প্রেমিকা ছিলেন মনে না? ভাইয়ের সাথে কি অ্যাফেয়ার ছিল? সারাক্ষণ মানে আকাশে চাঁদ উঠতেছে, সবাই দেখবে। ওয়াও, আপনাদের কাছ থেকে আমার শিখতে হবে। এই পিকচারটাও আপুর কমেন্ট আছে, আপনি বলেন তাহলে এই পিকচারটা কে তুলছে? আপুই তুলেছে। আপুই তুলছে, এটাও আমাদের ভাষাই। হ্যাঁ, পিকচারগুলো কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে এটা কোনো সাধারণ ফোনে তোলা, মনে হচ্ছে যে কোনো একটা প্রফেশনাল ক্যামেরায় খুব সুন্দর সাধারণ ফোনে তোলা। সাধারণ ফোনে তোলা, ওর আইফোনে তোলা। বললাম না, খুব ভালো ছবি তোলে, ওর মানে ফ্রেমিং সেন্সটা খুব ভালো। আপনার ক্যাপশন ছিল তুমি চোখ পড়তে পারো, আপু আবার লিখেছে আমি পারি, বাসায় এসে কথা আছে। পরে কি কথা হয়েছিল? দুষ্টামি করে লিখেছিল। ছবিটা তো ওই তুলছে, আমি জাস্ট একটু ছবিটা একটু আপনার মতো কাব্যিক বানানোর জন্য একটু ক্যাপশনটা এরকম দেই, ওটা ও দুষ্টামি করে লিখছে। আচ্ছা, খুব সুন্দর। মানে এক একটা ছবি এক একটা কথা বলে, এক একটা কাহিনী ছবির পেছনে। আমরা এখন একটা ছোট্ট গেম খেলি। গেম না, মানে আমি জানি আপনি অ্যাক্টিং এ খুব ভালো,
প্রত্যেকটা ঈদেই আমরা সেটা দেখতে পাচ্ছি এবং ঈদের বাহিরেও আচ্ছা। সেটা দেখেছি। ছোট পর্দা, বড় পর্দা সব আমাকে জায়গাতেই কোনো দেখেছি। অডিশন দিতে হবে? কোনো অডিশন না, আপনি জাস্ট ABCDর মতন আপনার কাছে এটা একদম ওই যে ডাল ভাত বলে না সেটা। আচ্ছা, কি সেটা? সো এখানে কিছু চিরকুট আছে, আচ্ছা, আপনি একটা একটা করে উঠাবেন। এখানে কিছু ডায়লগ লেখা আছে বিভিন্ন আপনার সহশিল্পীদেরই। আচ্ছা। তো এই ডায়লগগুলো আপনি একটা একটা করে বলবেন, আপনি আপনার ওয়েতে বলবেন। আমি আমার মতো করে হ্যাঁ, বলবো, আপনার তাদের মতো করে বলা না, লাগবে তাদের না। মতো বলতে হবে এরকম কোনো কথা নেই। তাহলে ঠিক আছে, কারণ তাদের কোনো কাজ যদি আমি মিস করে ফেলি হ্যাঁ, মানে সেক্ষেত্রে তো আপনি যদি ওই জায়গাটায় থাকতেন তাহলে আপনি কিভাবে অ্যাক্টিং করতেন, এই ডায়লগটা কিভাবে ডেলিভারি করতেন সেটা। বিশাল একটা পরীক্ষা হয়ে গেল বাবা। এটা আপনার জন্য ডাল ভাত। শোনেন, মনে হয় ডাল ভাত, আর ওটা কারণ আমরা যখন কোথাও শুট করি আমরা ওরকম একটা ভাইবের মধ্যে থাকি। এখন আমরা একটা ঈদের ভাইবে আছি। আই উইল ট্রাই মাই বেস্ট, দেখি কি হয়। ঈদের মতো করেই Okay. আমরা করব। মন্ত্রী মিনিস্টার সব আমার পকেটে নিয়ে ঘুরি। মানে ভাইয়াকে ভিলেন ক্যারেক্টারে তো জোস মানাবে। নেক্সট আমরা সবগুলা করতে হবে? হ্যাঁ ভাই, এই খুব ঈদের কম। দিন দাওয়াত দিন এসে আপনি আমার পরীক্ষা নিচ্ছেন? একটু পরীক্ষা না নিলে কিভাবে হবে? সবগুলা? হ্যাঁ আচ্ছা, দুইটাই তুলেন। আচ্ছা, আপনি যেহেতু তুলি। ঈদ বলে কথা, একটু মাফ করে দেওয়াই যায়। ওকে। অ্যাকশন গেল, দেশপ্রেম গেল, এখন কমেডি। মোটামুটি এখান থেকেই বোধহয় আমার জীবনের সব রকমের অডিশন দিয়ে দেওয়া হচ্ছে। একেবারে। ইদি তুমি বলে দাও আমি কি ডায়েট করবো না বিরিয়ানি খেয়ে যাই? এটা তো আপনাদের সাথে যাই, ফুডি আপনারা দুজনেই, সো আপনি বলে ফেলেন। এটা নর্মালি দিয়ে দিয়ে আর অ্যাক্টিং করতে পারতেছি না। বিধি তুমি বলে দাও আমি কি ডায়েট করব না বিরিয়ানি খেয়ে জীবন কাটাবো? শেষ হচ্ছে আমার পরীক্ষা। একদম একদম 100-এ 100 পেয়ে গেছি। আই তেরি, আই আমি তেরি, thank দুঃখিত you. যে আমি কোনো পুরস্কার দিতে পারছি না, দিতে পারলে আমার খুব ভালো লাগতো। না না, বুঝতে পারছি আমি। আপনি নাস্তাই দিলেন না, নাস্তার পেটে দিলেন চিট। তো আপনি কি আমাকে কি পুরস্কার না দিবেন না, বলেন? দিব, নাস্তা দিব, নাস্তাও ঠিক আছে। আছে। এখন জানতে চাইবো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ছোট করে। আচ্ছা, আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আসলে ভবিষ্যৎ পরিকল্পনা তাকে বলতে হয় না, তারপর যেটা জিজ্ঞেস করলেন বলি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে গিয়ে টু বি দ্য গ্রেটেস্ট আর্টিস্ট অফ বাংলাদেশ অ্যান্ড টু বি দ্য সুপারস্টার অফ বাংলাদেশ। কাজ এই মুহূর্তে আমাদের সুপারস্টার হচ্ছে আমাদের শাকিব ভাই। সো আমরা যারা নতুন কাজ করতেছি, উই লুক আপ টু হিম, উই ডেফিনেটলি ওয়ান্ট টু বি লাইক হিম। তার প্রতি দর্শকদের যেরকম ভালোবাসা, অডিয়েন্সের যেরকম ভালোবাসা, আমিও সেই জায়গায় চাই যে আমিও আমার কাজের মাধ্যমে মানুষের সেই ভালোবাসাটা অর্জন করব, সেই বিশ্বাসের জায়গাটা অর্জন করব, যেন আমি ইভেনচুয়ালি তাদের জন্য কিছু করতে পারি। বিকজ আপনি ধরেন দেশের জন্য ভালো কিছু করতে চান, মানুষের জন্য ভালো কিছু করতে চান, তো সেই চাওয়া মানে তাহলে মানুষ আপনাকে, আপনার অ্যাকসেপ্টেন্স থাকতে হবে মানুষের কাছে। সো আমি আমার প্রফেশনের মাধ্যমে মানুষের ওই অ্যাকসেপ্টেন্সটা চাই, যেন আমি আমার দেশের জন্য কিছু করতে পারি। আমি আমার দেশের সিনেমাকে পৃথিবীতে রিপ্রেজেন্ট করতে চাই। যেমন ইন্ডিয়াকে মানুষ চিনে কিন্তু ক্রিকেট আর বলিউড, এই দুটো জিনিস দিয়েই। হ্যাঁ, তো আমিও চাই যে বাংলাদেশের সিনেমা এরকম ওয়ার্ল্ড ওয়াইড মানুষ দেখুক। আমি বা আমার কোনো সহকর্মী যখন বিদেশে যাবে, তখন এক্স্যাক্টলি শাহরুখ খান যখন যায়, শাহরুখ খান সুইডেনে গেলেও ওখানে মানুষজন তাকে চিনে। হ্যাঁ, সুইডেন বলেন, আপনি আফ্রিকান কোনো কান্ট্রি বলেন, কিংবা নর্থ আমেরিকান কোনো কান্ট্রি বলেন, যেখানেই যায় সব জায়গায় তার ফ্যান আছে। কেন? বিকজ সে একটা গ্লোবাল স্টার, সে গ্লোবালি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে থ্রু ফিল্মস। সো আমিও চাই যে বাংলাদেশকে আমি গ্লোবালি রিপ্রেজেন্ট করব থ্রু ফিল্মস। সো এটা হচ্ছে আমার চাওয়া। ইনশাআল্লাহ ভাইয়া, লাস্টলি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন ঈদ উপলক্ষে। দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, ফার্স্ট অফ অল ঈদ মুবারক। আশা করি আপনাদের সবার ঈদ অনেক ভালো যাচ্ছে, এবং আশা করি আপনারা বনলতা এক্সপ্রেস দেখেছেন এবং ক্যাকটাস দেখেছেন, এবং আমার চক্র 2 যেটা সেটা দেখবেন। যদি দেখে না থাকেন অবশ্যই দেখবেন। এবং সেই সাথে আরেকটা কথা বলতে চাই যে বাংলাদেশি সিনেমা বলেন, বাংলাদেশি কন্টেন্ট বলেন, বাংলাদেশি নাটক বলেন, এগুলোর সাথে থাকা উচিত। বিকজ আপনি বা আমি যখন আমরা বিদেশি কোনো কন্টেন্ট দেখি এবং সেটা অনেক বেশি প্রমোট করি, রেভিনিউটা কিন্তু ওদের কাছে চলে যায়। সো ওয়াই নট আমাদের রেভিনিউটা আমাদের কাছেই থাক, আমাদের মানুষজনই কাজ করুক, টাকাগুলো আমাদের মধ্যেই ঘোরাফেরা করুক, এবং আমাদের কাজগুলোই বেশি প্রমোটেড হোক। সো অবশ্যই বাংলাদেশি কাজের সাথে থাকবেন, যেহেতু আমরা বাংলাদেশি। সো এটাই আপনাদের কাছে সব কিছু চাওয়া, এবং আমার এই কাজগুলো অবশ্যই দেখবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমাদের এই কনভারসেশন শোনার জন্য। অ্যান্ড লাস্টলি ওয়ান্স এগেইন ঈদ মুবারক।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমাদেরকে সময় দিয়েছেন। ঈদের সময় আপনি থ্যাংক ইউ, এত ব্যস্ত, এতগুলো মুভি রিলিজ ওই নাস্তা খাইতে পেয়েছে। আসছিলাম, নাস্তা খাবেন অবশ্যই না পরে? নাস্তা তো অবশ্যই দিব। আপনি আপুকে রেখে আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, ইটস মাই প্লেজার। দর্শক, কালের ঈদ আড্ডা থেকে আজ বিদায় নেওয়ার পালা। ঈদের এই আনন্দঘন আবহে আপনাদের সময়গুলো হোক আরো সুন্দর, আরো আনন্দময়, এই প্রত্যাশাতেই শেষ করছি আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন কালের কণ্ঠে। সবাইকে ঈদ মোবারক।